বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। শুরুতেই শিরোনাম জানাবো। বন্দিশালায় নির্যাতনের সাথে জড়িতদের ট্রাইব্যুনালে বিচারের কথা বললেন চিফ প্রসিকিউটর। বিভিন্ন বাহিনী নিয়ে জাতিসংঘের সুপারিশ পর্যালোচনা করবে সরকার। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 500 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেল বিএনপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দিতে দিল্লির প্রতি আহ্বান ফখরুলের। প্রায় 17 বছর পর নির্বাচন কমিশনের সাথে জামায়াতের ইসলামী বৈঠক। প্রয়োজনীয় সংস্কার শেষের আগে ভোটে না যাওয়ার আহ্বান। সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে। গাজীপুরে হামলায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী আবুল কাশেমের জানাজা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সরকার না করতে পারে তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। ফ্যাসিবাদী শাসন মোকাবেলায় অস্ত্র হবে শক্তিশালী ও স্থায়ী গণতন্ত্র বললেন ডক্টর আলী রিয়াজ। জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব পাচ্ছে 7 বিষয়ে। রোজার মধ্যে সারা দেশে চালও বিক্রি করবে টিসিবি। প্রতি কেজির দাম পড়বে 30 টাকা। পাবেন শুধু স্মার্ট কার্ডধারীরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে প্লে অফে বায়ার্ন মিউনিখের স্বস্তির জয়। ভিন্ন ম্যাচে এসি মিলান, মোনাকো এবং আটলান্টার হার। Igor Paixão is a real talent. And he scored! শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাতে সাথে থাকছি আমি জান্নাতুল কুলি। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব, একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট এবং আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিং এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করারও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার দরকার নেই। জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। র্যাব বিলুপ্তি বিজেপিকে শুধু সীমান্ত রক্ষা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার। আর এই নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে অনলাইনে অনঅ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন শেষে জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চুক্তিতে থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে 10 মিনিটে অনঅ্যারাইভাল ভিসা পাবেন। 30 দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। ইইউ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে 999 জানানোর আহ্বান জানান তিনি। আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠায় দেওয়া যায় কিনা বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 848 জন শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি।
সকালে বিএনপির মামলা এবং তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালে প্রসিকিউশন শাখায় এই তালিকা জমা দেন। এ সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 5 শতাধিক ব্যক্তিকে দায়ী করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পাশাপাশি নিহত 848 জনের তালিকা সহ ঘটনার সময়কার অডিও এবং ভিডিও এবং এসব হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় দায়ের হওয়া 84টি মামলার এজাহারের কপিও দাখিল করা হয়। আর নিহতদের মধ্যে 524 জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের, বাকিরা দলটির সমর্থক বলে দাবি করেন তথ্য সংরক্ষণ সেলের প্রধান সালাউদ্দিন খান। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ কয়েকটি দিনের বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে সত্য ঘটনা উদ্ঘাটিত হয়েছে। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট এবং গণহত্যা চালিয়েছে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানান মির্জা ফখরুল। ইসিতে জামায়াতের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ভাবনা দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া কিছুই নয়, এমনটা মনে করেন মির্জা ফখরুল। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না বিএনপি ও সমমনা দলগুলো। শীর্ষ নেতারা বলছেন, স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পেছনে ভোট পেছানোর কূটকৌশল রয়েছে। এতে সুবিধা পাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পদক্ষেপ নিলে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে বিএনপি এবং সমমনা দলগুলো। আরিফিন শাকিলের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানের পক্ষে নয় বিএনপি। নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দলটির। সিদ্ধান্ত হয়েছে, শেষ পর্যন্ত সরকার স্থানীয় নির্বাচন করলে সমর্থন দিবে না বিএনপি, আসতে পারে ভোট বর্জনের মতো ঘোষণাও। জাতীয় নির্বাচনের আগে কোনো রকমের স্থানীয় সরকারের নির্বাচনকে আমরা মেনে নেব না, এবং জনগণের দাবি হচ্ছে প্রথম একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনির্বাচিত এরশাদ সরকার আমলে স্থানীয় সরকার নির্বাচনের খারাপ নজির রয়েছে। সেই উদাহরণ টেনে বিএনপি নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হবে। এর পেছনে রয়েছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে শক্তিশালী করার কূটকৌশলও। এদের মূল লক্ষ্য হলো নির্বাচনটা পিছিয়ে দেওয়া, আর তারা যে ছাত্রদেরকে নিয়ে যে একটা রাজনৈতিক দল করতেছে তাদেরকে সময় দেওয়া, যারা তারা গুছিয়ে নিতে পারে। আর তাদের তো কোনো ক্যাডার নেই। একবার স্থানীয় সরকার নির্বাচন করে দিলে এই মেম্বার চেয়ারম্যান এরাই তাদের ক্যাডার হবে, এরাই তাদের দলকে ধরে রাখবে। এই উদ্দেশ্যে এইসব কথা বলে, কোনো মহৎ উদ্দেশ্য এদের নাই, জনসভার উদ্দেশ্য নাই। যত ক্ষমতায় যতদিন বিলম্বিত করা যায়, এটাই হলো প্রধান লক্ষ্য। এই জন্য এইসব তারা বলেন। এখন স্থানীয় সরকার নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া। এক একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে ৩-৪ মাস সময় লাগে, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন আরও সময় লাগে। তাহলে এই সময় তো, এত দীর্ঘ সময় তো এখন নাই। বিএনপি জোটের শরিক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাও স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ওই যে এরশাদ আমলে স্থানীয় সরকার নির্বাচন করা মানে হচ্ছে যে পার্টি বানাবার ধান্দা করা, এরকম সন্দেহ তো করে ভেতরে ভেতরে। তো কী দরকার সরকারের উপর প্রশ্ন পড়তে হবে কেন? যদি আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারি তো ডিসেম্বরের পরে হবে। মানে এই বিবেচনায়
আমি মনে করি যে এখন ইলেকশন দরকার নেই, যদিও সার্ভিসের দিক থেকে মানুষের আসলে লোকাল গভর্নমেন্ট দরকার ছিল, কিন্তু সার্ভিসের চেয়ে পলিটিক্স বড়। বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন এই ধরনের সরকারের মূল কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু করতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করেই ভোটে যাওয়ার দাবি জানিয়েছে জামায়াতের ইসলামী। দলটি বলছে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না। সকালে দীর্ঘ 17 বছর পর নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন জামায়াত ইসলামী প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। 300 আসনে প্রার্থী বাছাই করা হয়ে গেছে বলেও জানিয়েছে দলটি। নিবন্ধন নিয়ে আদালতে এখনও শুনানি চলছে উল্লেখ করে সেক্রেটারি জেনারেল সুবিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। স্থানীয় সরকার নির্বাচন আগে করার ব্যাপারে সমর্থন আছে জামায়াতের। নির্বাচন বাতিলে ইসির ক্ষমতা পুনর্বহালের দাবি, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানান জামায়াতের প্রতিনিধি দল। গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে, তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়, মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা, সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। গাজীপুরে হামলায় মৃত্যুবরণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আবুল কাশেমের জানাজা হয়েছে। সকালে 11:30টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজায় অংশ নেন স্থানীয়রা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাশেমের জানাজায় শরীক হন। গতকাল মারা যায় কাশেম। 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম সহ 20 জন। ছাত্রদের অভিযোগ, নৃশংসভাবে মাথায় কুপিয়ে কাশেমকে আহত করে আওয়ামী লীগ কর্মীরা। অস্ত্রোপচারেও কোনো উন্নতি হয়নি। অবশেষে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম। আমরা চাই না আগামীতে এরকম কোনো ঘটনা ঘটুক, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সুষ্ঠুভাবে এই সরকার না করতে পারে, তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে জনগণের সামনে। দাফনের খবর জানতে যাচ্ছি গাজীপুরের সহকর্মী হোসেন আলী বাবুর কাছে। জানাবেন, কাশেমের দাফন কোথায় করা হচ্ছে, একই সাথে প্রস্তুতি কতটুকু? কাশেমের দাফন হবে এখন কিন্তু আসলে দুপুরে নামাজের পর আরেকটি জানাজা করে, সেই জানাজার পর আসলে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন লাস্ট আসলে এখানে রয়েছে বুধবারের যে স্টেশন, সেই সামনে রয়েছে কেন্দ্রীয় সমন্বয় সমিতি রয়েছে, সামনে বিভিন্ন পুলিশ কর্মকর্তা রয়েছে। নামাজের পর যে জানাজা শুরু হবে, সেই শুরু হওয়ার পর আসলে এখান থেকে কাশেমের লাশ নিয়ে যাবে। জানেন যে গত 8 ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে তারা আসলে সেই হামলা জায়গাতে গিয়ে আসলে এই যে কাশেমের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। 2 দফায় তাকে হামলা করে আমরা হত্যার পর সেখান থেকে উদ্ধার করে সেই কার্যক্রম মেডিকেল কলেজে তাকে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে 3 দিন চিকিৎসা নেওয়ার পর আসলে গতকাল বিকেলে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুবরণ করে। তারপর থেকে আসলে গাজীপুরের যে সমস্যা রয়েছে তারা গাজীপুরের বিভিন্ন জায়গায় সকাল 11:40 গাজীপুরের রাজবাড়ী মাঠে কাশেমের জানাজা হয়েছে। সেই জানাজার পরে থেকে লাস্ট কিন্তু বুধবাজার যেখানে জানাজা হবে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে। সেখানে আসলে দাফন কাফনের যে কার্যক্রম কিন্তু পুরোপুরি আসলে কার্যক্রম শেষ হয়েছে। এখান থেকে জানাজা শেষ হলেই তার বাড়িতে নিয়ে যাবে। আসলে তার বাবার কবরের পাশেই আসলে কাশেমকে কবর দেওয়া হবে। সেখানে একমাত্র তার বোন রয়েছে, সেই বোন তার ভাই বোন এখানে থাকছেন যতটুকু আমরা জানতে পেরেছি, এমনটাই তারা চাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে বাবু। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় উপায় হচ্ছে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা স্থায়ী করা।
ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি এবং সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তাদের প্রতিনিধিত্বকে কার্যকর করে তুলতে হবে বলেও জানান তিনি। কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতার প্রতিষ্ঠার লক্ষ্যে 7টি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা, অন্তর্বর্তী সরকার কাঠামো সুনির্দিষ্ট প্রস্তাব সহ মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম, যার নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনের সহসভাপতি করা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। এই কমিশনের মেয়াদ হচ্ছে 6 মাস। কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। গেল বছর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন এই ঐকমত্য কমিশনের কথা। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে নানান সংস্কারের প্রস্তাব, পরামর্শ সহ রিপোর্ট জমা দিয়েছে 6টি সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার ঘোষণা মতো 5 কমিশনের প্রধানদের সদস্য আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সহসভাপতি করে গঠন করা হলো জাতীয় ঐকমত্য কমিশন, যার সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা নিজে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী নির্বাচন সামনে রেখে সংস্কার প্রস্তাবগুলো বিবেচনা করে সুপারিশমালা তৈরি করাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। সেজন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে তারা। কমিশনের মেয়াদ হচ্ছে 6 মাস, যার কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আজ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরবেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার দৃষ্টিভঙ্গি আর আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান। এবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় দিবাগত রাত 1:30টায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌদ আল ফালাসি। এ সময় সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া দুবাইয়ে গত 1 দশক ধরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে অবহিত করেন। দুদেশের মধ্যে ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক, সম্ভাব্যতা, সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ উপস্থিত ছিলেন। সম্মেলনে 30 দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা। নিয়োগের দাবিতে টানা 8ম দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সকাল 10টা থেকে জাতীয় জাদুঘরের সামনে কাফনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা। জানান, 2023 সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগের প্রক্রিয়ায় প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করেছেন। কিন্তু ঢাকা চট্টগ্রাম বিভাগে 3য় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ, ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিতদের 31 প্রার্থী হাইকোর্টে রিট করলে নিয়োগ স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। আর নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিয়োগ স্থগিত শিক্ষকরা। আমাদের নিয়োগপত্র দেওয়ার পরে আমাদের বঞ্চিত করেছে, আমাদের চাকরিচ্যুত করেছে। আমরা গত 8 দিন ধরে এখানে অবস্থান করছি। কাপড় নিয়ে আমি আজকে 8টা দিন যাবত রাস্তায় শুয়ে আছি, কেউ খবর নেই না। আমার ঢাকা শহরে থাকার মতন কোনো জায়গা নাই। আমি প্রতিদিন প্রেস ক্লাবে থাকি।
অধিকার। আমরা যেহেতু সুপারিশ প্রাপ্ত, আমরা 6,500 পরিবার, আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এইভাবে চালিয়ে যাব। শাহবাগে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন, তার কাছ থেকে জানবো এই ঘটনার সবশেষ তথ্য। রাব্বি, যেমনটা বলছিলাম, নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা তো দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। প্রশাসন থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কি? এবং সেজন্য তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখছি যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা নিয়োগের দাবিতে তারা এই জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছেন, তারা ব্যারিকেড ভেঙে এখন তারা শাহবাগ মোড়ের দিকে এগোচ্ছেন। তারা বলছেন যে তাদের সাথে ভবিষ্যতে অন্যায় হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন এবং তাদেরকে সুপারিশ করা হয়েছে। হাইকোর্টের যে রায়, সেই রায় তারা প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরে তারা অবস্থান নিয়েছে এবং এখন তারা সড়ক অবরোধের কর্মসূচিতে তারা এগোচ্ছে। আমরা দেখেছি যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে। এখন পর্যন্ত তারা বলছেন, তারা চাইছেন সরকারের প্রতিনিধি এসে তাদেরকে আশ্বস্ত করুক যে তাদের নিয়োগ দেওয়া হবে এবং সেই দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পলি যে সুপারিশপ্রাপ্ত যারা আবেদনকারী হওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে এই শাহবাগের আশপাশে অবস্থান নিয়েছিলেন, সেই শিক্ষকরা তারা কিন্তু শাহবাগ মোড়ের একটি পাশ সড়কে তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদেরকে বুঝিয়ে সড়কের এক পাশে বসে আন্দোলন করার আহ্বান জানাচ্ছে। আবেদনকারী তারা কোনোভাবেই আর রাবি, ধন্যবাদ আপনাকে। এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি, এমনটা জানিয়েছেন এনআইডির মহাপরিচালক ASM হুমায়ুন কবির। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। বলেন, এনআইডি থেকে যে 183 প্রতিষ্ঠানকে তথ্য দেওয়া হতো, সেখান থেকে জনগণের তথ্য ফাঁস হতে পারে, তবে বর্তমানে 182টি প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা হচ্ছে। এ সময় হুমায়ুন কবির বলেন, তথ্য ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব, আর এজন্য কিছু চিন্তাভাবনা করা হয়েছে, কিছু উন্নয়ন করা হবে যাতে এই তথ্য আর কেউ পাচার করতে না পারে। এনআইডির ডিজি জানান, টেকনিক্যাল লোকের সংখ্যা অনেক কম, নিয়মিত সিস্টেম অডিট করার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা টিম করে দিয়েছি, ওনারা গেছেন, যাওয়ার পরে দেখা গেছে যে হ্যাঁ, ওখান থেকে কেউ বা কারা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে। তারপরে আমরা ফিল করেছি যে আমাদের এই জায়গায় ওই যে সেফটি নেট যেটা বলছিলাম ওইটা বাড়ানো দরকার। কিভাবে এই সম্পদটা রক্ষা করা যায়। বেতার এবং জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। সকালে আগারগাঁও বেতার ভবনের সামনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বেতার দিবসের উদ্বোধন করা হয়। বেতার ভবন থেকে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে আবারও বেতার ভবন এসে শেষ হয় সেটি। বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। র্যালিতে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী এবং কলাকুশলীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে রং বেরঙের বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। তারুণ্যের নির্ভর যে পরিবর্তনকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশ বেতার তার যে প্রকৃত দায়িত্ব
5ই আগস্টের পর থেকে পালন করা শুরু করেছে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা সবাই এখন অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সমস্ত ফ্যাসিস্টদেরকে দূরে সরিয়ে সে অন্ধকার যুগকে দূরে সরিয়ে আমরা এখন আলোর দিকে এগিয়ে যাচ্ছি। লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে থাকা 145 বাংলাদেশি দেশে ফিরেছেন আজ। প্রত্যাবাসিত বাংলাদেশিরা ভোরে লিবিয়ার বোরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMOর সাথে তারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেনগাজির বন্দি শিবিরে আটক 145 জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। রোজার মধ্যে সারা দেশে স্মার্ট কার্ডধারীদের মাঝে চালু বিক্রি করবে টিসিবি। প্রতি কেজির দাম পড়বে 30 টাকা। পাশাপাশি তেল, চিনি, ডাল এবং ছোলা বিক্রি হবে। রাজধানীতে এই 5টি পণ্যের সাথে বাড়তি দেওয়া হবে খেজুর। একই সাথে ট্রাক সেলের কার্যক্রম অব্যাহত থাকবে। যে কেউ পণ্য কিনতে পারবেন সেখান থেকে, তবে ট্রাক সেলে মিলবে না চাল। এদিকে রমজানে পণ্য মজুত না করার আহ্বান জানিয়েছে ক্যাব। তেল, ছোলা, খেজুর, ডাল, চাল, চিনি রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ীদের মজুদের কারণে বেড়ে যায় এসব পণ্যের দাম। তাই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্তের অনেকেই টিসিবি পণ্য সংগ্রহ করে থাকে। রমজান মাসে পণ্যের পরিমাণ বাড়িয়ে দিতে টিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা। আমাদেরকে যদি একটু চিনি, তারপরে ছোলা, তারপরে খেজুর এগুলো একটু বাড়ায় দিত তাহলে আমাদের অনেক সুবিধা হইতো। লিটার যদি তেল দেয় রোজার মাসে তাহলে আমাদের একটু সুবিধা হয়। আমরা তো কিনা তো অত সমর্থন নাই। 1 কেজি চিনি দেয়, 1 কেজি চিনি তো হয় না। চাল দেয় 5 কেজি। একটু পরিমাণ একটু বাড়াই দিলে আমাদের জন্য ভালো হয়। রমজানে যদি উন্নত মানের খাবার দেয়, মানে খেজুর, ছোলা এগুলো ভালো দেয়, তা আমরা খাইলে মানে শান্তি হবে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে চায় টিসিবি। ইতিমধ্যেই ট্রাকে ছোলা, খেজুর সহ তেল, চিনি, ডাল বিক্রি শুরু করেছে। এখন চলছে কার্ডধারীদের মাঝে ডিলারের কার্যালয় থেকে পণ্য বিক্রির প্রস্তুতি। রমজানে আমাদের প্রিপারেশন একদম সর্বোচ্চ শেষ পর্যায়ে রয়েছে। কোনো পণ্যের সমস্যা নেই, সব পণ্যই আমাদের হাতে রয়েছে। টিসিবির 5টি নিজস্ব পণ্য, তেল, চিনি, মসুর ডাল, এই 3টি পণ্য নিয়মিত, এবং ছোলা এবং খেজুর এই পণ্য দুটি রমজানের সময় আমরা অতিরিক্ত হিসেবে দিয়ে থাকি। এছাড়াও খাদ্য অধিদপ্তর কর্তৃক চাল সরবরাহ করা হয়ে থাকে। আমাদের ডিলাররা এই 6টি পণ্য সারা বাংলাদেশেই ডিস্ট্রিবিউশন করবে। তার মধ্যে ঢাকা সিটিতে 6টি পণ্য দেওয়া হবে এবং ঢাকার বাইরে যে বিভাগীয় সিটিগুলো ছাড়া অন্যান্য জেলা সদরগুলোতে আপনার 5টি পণ্য দেওয়া হবে। রমজানের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত না করার আহ্বান জানিয়েছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। বলছে পুরো মাসের বাজার একসাথে করলে সাপ্লাই লাইনে চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে দামে। আমরাও কিন্তু রমজান উপলক্ষে মজুতটা বেশি করার চেষ্টা করি, যে আমি যদি প্রতি মাসে সপ্তাহে বাজার করি, ও রমজান মাসে এসে আমি চিন্তা করবো যে মাসের বাজারটা একসাথে করার জন্য। তো স্বাভাবিক কারণে এই সবগুলি কারণে কিন্তু আমার সাপ্লাই লাইনে একটা চাপ তৈরি হয়। তো চাপটা যখন তৈরি হয় সঙ্গে সঙ্গে কিন্তু দামটা বেড়ে যায়। 20,000 টন মসুর ডাল, 2 কোটি লিটার ভোজ্য তেল, 10,000 টন চিনির পাশাপাশি রমজান মাসে 10,000 টন ছোলা ও 1,500 টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে টিসিবি। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। ফল আমদানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে আগামীকাল থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছিল ব্যবসায়ীরা। গেল 9 জানুয়ারি 10% সম্পূরক শুল্ক বাড়িয়ে 30% নির্ধারণ করে রাজস্ব বোর্ড। এর প্রতিবাদে 3 এবং 4 ফেব্রুয়ারি 2 দিন আমদানি বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। এদিকে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে বিদেশি ফলের বাজারে। দোকানিরা দাবি করেছেন বিক্রিও কমেছে। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন ইতিমধ্যে তাদের দাবির সপক্ষে এনবিআর এবং ট্যারিফ কমিশনের সাথে পৃথক বৈঠক করেছে। আলোচনা অব্যাহত রেখেছেন নেতারা। বলেন ফলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না। ডিউটি এবং 10% সম্পূরক শুল্ক বৃদ্ধি করছিল সরকার আপনার 9 তারিখে। সেটার বিষয়ে আমরা এনবিআরের সাথে আমরা কথা বলেছি, এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বলেছি, আমরা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাথে চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি। আমরা সকল জায়গায় আমরা কথা বলেছি এবং আমাদের যে পূর্ব ঘোষিত 14 তারিখ থেকে মানে সম্পূর্ণ স্থলবন্দর এবং নৌবন্দর বন্ধ থাকবে সেটা আমরা স্থগিত করেছি।
ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তাইওয়ানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। নিহত হয়েছেন কমপক্ষে 5 জন, আহত আরও অনেকে। বৃহস্পতিবার তাইওয়ানের তাইচুং শহরে হয় এই দুর্ঘটনা। স্থানীয় গণমাধ্যম বলছে বহুতল একটি ভবনের 12 তলায় ছিল ওই ডিপার্টমেন্টাল স্টোরটি। আশেপাশে চলছিল নির্মাণ কাজ। স্টোরটির পাশে ফুড কোর্ট ছিল বলে জানা গেছে এবং ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। চ্যাম্পিয়ন ট্রফির আগে একটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। 17 ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সবশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের স্কোয়াডে আরও আছেন আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং ওসামা মিরের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে 4টি ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিনস নামে পাকিস্তানের আলাদা 3টি দল। শাদাব খানের নেতৃত্বে একটি দল লড়বে আফগানিস্তানের বিপক্ষে, আর মোহাম্মদ হুরাইরা নেতৃত্বাধীন পাকিস্তানের শাহিনস খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। শারীরিক অসুস্থতার জন্য মাত্র 21 বছর বয়সে ক্রিকেট থেকে অবসরে যুব বিশ্বকাপ জয়ী ব্যাটার প্রান্তিক নওরাজ নাবিল। অসুস্থতা নিয়ে খেললে নাবিলের কাছে মনে হতো তিনি দলের সাথে প্রতারণা করছেন। এখন কোনো মতে শান্তিতে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে চান নাবিল। আজকে দিনটা সুস্থ থাকতে চাই, আমি নর্মালি একটু নিঃশ্বাস নিতে চাই, আমি নর্মালি একটু শান্তিতে থাকতে চাই। জীবনে এমন সময়ও আসে বই পুস্তকের হার না মানার বাণী শুধুই গল্প মনে হয়। নেভার গিভ আপ শব্দগুচ্ছকে মনে হয় শুধুই বিজনেস ট্যাগলাইন। কোনো মতে একটু বাঁচতে পারলেই শান্তি মেলে। যুব বিশ্বকাপ জয়ী প্রান্তিক নওরোজ নাবিল সেই দলে। ছোটবেলা থেকেই জাতীয় দল ছিল যার ধ্যান জ্ঞান। শারীরিক অসুস্থতা এক নিমিষে সেই স্বপ্নকে মাটিতে মিশিয়েছে। মাত্র 21 বছর বয়সেই অবসরে বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। বছর 10 আগে ইংল্যান্ডের জেমস টেইলারও অবসর নিয়েছিলেন মাত্র 26 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে। আমার মাল্টিপল প্রবলেমস, স্টার্টিং ফ্রম অ্যাজমা, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি। সো এইগুলো আর কি বেসিক্যালি কম্বাইন্ডলি অনেক ইফেক্ট করে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট। ফ্যামিলি এক্সপেন্সেই হচ্ছে 2 বছর আগে সিঙ্গাপুরে গেছি। সিঙ্গাপুরে যাওয়ার পর তারা আমাকে বলছে যে আমার কাছে 2টা অপশান আছে। অপশন 1 হচ্ছে আমি যদি বাংলাদেশে থাকতে চাই তাহলে আমার ক্রিকেট ছেড়ে দিতে হবে, বিকজ বাংলাদেশের এনভায়রনমেন্টে আমি আমার টিম, আমার যে হেলথের ইস্যুসগুলো, সেই কারণে কোনো দিনই আমাকে মানে রেগুলার অ্যাক্টিভিটিসে পাবে না। অসুস্থতার জন্য নাবিল জানতেনও না মাঠে নামতে পারবেন কিনা। নামলেও শতভাগ দিতে পারতেন না। নাবিলের মনে হতো তিনি যেন প্রতারণা করছেন সবার সাথে। সেটা চাননি বলেই এই অবসর। আমাকে টিম অফিসিয়ালস মানুষজন যে পরিমাণে ভালোবাসে, যে পরিমাণ টেক কেয়ার তারা আমার করতেছে, ওই জায়গা থেকে আমারও একটা ফিডব্যাক দেওয়ার আছে। প্রতিদিন সকালে যদি উঠা ফিজিওর আমার জন্যই 30টা মিনিট এক্সট্রা খরচ করতে হয় যে ইজ নাবিল ওকে অর নট। দেন সে আসার পরে যখন আমার সাথে কথা বলার পরে তার প্রতিদিন এইটার কোচরে জানানোর লাগে যে না, নাবিল ইজ নট ওকে। অ্যান্ড সবচেয়ে কষ্ট হইলো মানুষ টিমে চান্স পায় না, আর আমি প্রত্যেকটা টিমে চান্স পাওয়ার পরে যখন হোটেল রুমে বসে থাকতে হয়, ইভেন আই ক্যান গো টু দ্য ফিল্ড, এটার থেকে ডিসঅ্যাপয়েন্টিং আর কিছু না ভাই। এর থেকে মনে হয় বাদ থাকাই ভালো। 2টা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছেন নাবিল, একটাতে চ্যাম্পিয়ন হয়েছেন। এইচপি ক্যাম্প করেছেন গত আসরে, ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন, প্রিমিয়ার লিগেও খেলেছেন মোহামেডান, প্রাইম ব্যাংকের মতো বড় ক্লাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাবিল আপাতত পড়ালেখাতেই মনোযোগ দিচ্ছেন। পড়ালেখার জন্য যেতে পারেন অস্ট্রেলিয়ায়ও। ভাই আমি কোনো কিছু করলে 100% দিয়ে করবো, কমিটমেন্ট দিয়ে করবো, আর যদি না করি তাহলে করবো না। এখানে 99% কোনো অপশন নেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে প্রথম লেগে সেল্টিককে 2-1 ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। একই ব্যবধানে ক্লাব ব্রুগকে জিতেছে আতালান্তার বিরুদ্ধে। 1-0 ব্যবধানে মোনাকোকে হারিয়েছে বেনফিকা। ফেনউইডের কাছে হেরেছে এসি মিলান।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ যাওয়ার প্লে অফের প্রথম লেগে সেল্টিকের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। পুরো ম্যাচে বল পজিশন থেকে শুরু করে পাসিং অ্যাকিউরেসি সেল্টিক বায়ার্নের লড়াইটা ছিল সমানে সমান। সেল্টিকের মাঠে প্রথম মিনিটেই পিছিয়ে পড়েছিল বায়ার্ন, যদিও অফসাইডের কারণে সে যাত্রায় রক্ষে। এরপর প্রথমার্ধের বাকিটা সময় বায়ার্নেরই ছিল। 45 মিনিটে মাইকেল ওলিসের গোলে দলটা এগিয়েও যায়। দ্বিতীয়ার্ধে 49 মিনিটে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। 79 মিনিটে সেল্টিকের দাইজেন মাইয়েদা ব্যবধান 2-1 করলে ম্যাচে রোমাঞ্চ ফেরে। তবে শেষ কয়েক মিনিট সেল্টিককে আটকে দিয়ে দারুণ জয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটা। একই ব্যবধানে আতালান্তাকে হারিয়েছে ক্লাব ব্রুগ। নিজেদের মাঠে ফেরান জুডগ্লার গোলে ম্যাচের 15 মিনিটেই এগিয়ে যায় ব্রুগ। প্রথমার্ধেই আতালান্তার হয়ে গোল শোধ করেন মারিও পাসালিক। ম্যাচের বয়স তখন 41। ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষা, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ক্লাব ব্রুগকে ম্যাচ জেতান গুস্তাফ নিলসন। ফেইনুর্ডের মাঠে ম্যাচের 3 মিনিটেই গোল খেয়ে বসে এসি মিলান। ইগর পায়াকসোয়ের গোলে ফেইনুর্ড এগিয়ে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ এসি মিলানের হাতেই ছিল। বল পজিশন, পাসিং অ্যাকিউরেসি, শট, অন টার্গেট শট সব জায়গাতেই এগিয়ে ছিল মিলান, শুধুমাত্র গোলটা ছাড়া। কিন্তু দিন শেষে ফুটবল গোলের খেলা, সেখানেই পিছিয়ে গেছে ইতালিয়ান ক্লাবটা। একই ব্যবধানে মোনাকোর মাঠে জিতেছে বেনফিকা। গোলশূন্য প্রথমার্ধের ম্যাচে প্রাণ আসে ম্যাচের 48 মিনিটে ভ্যাঙ্গেলিস পাভলিদিস। মিনিট কয়েক পরেই মোনাকো 10 জনের দলে পরিণত হয় আল মুস্তাতি লাল কার্ড দেখলে। 10 জনের মোনাকোকে নিয়ে এরপর রীতিমতো ছেলে খেলা করেছে বেনফিকা, শুধুমাত্র শটই নিয়েছে 23টা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।